ঘোষণা দিয়েছে ইউরোপের 3 দেশ, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন। তবে এরই মধ্যে তাহলে কি ইসরায়েল বিশ্ব থেকে বিচ্ছিন্ন হতে চলেছে নাকি নতুনভাবে জানান দিতে যাচ্ছে, তা নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখব। সেটি আমরা জানবো আমাদের সহকর্মী ঋতু সাহার কাছ থেকে। তার আগে অতিথিদের যারা এই বিষয়ে আজ আলোচনা করবেন আমাদের সাথে, তাদের সাথে দর্শক আপনাদের পরিচয় করে দিতে চাই। ডক্টর এ কে আব্দুল মোমেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, এবং মুন্সি ফয়েজ আহমেদ, সাবেক রাষ্ট্রদূত, দুজনেই আছেন আমাদের সাথে। দুজনকে স্বাগত জানাচ্ছি একাত্তরের এই আলোচনায়। প্রথমেই ডক্টর এ কে আব্দুল মোমেন, আমরা দেখছি যে ইসরায়েলের বিরুদ্ধে এবং একই সঙ্গে হামাসের কতিপয় নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির একটি আজকেই আইসিসি ঘোষণা দেবে, যে দেওয়ার কথা রয়েছে যে তারা গ্রেফতারি পরোয়ানা জারি করবে। তার পাল্টা হুমকিও আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রে অলরেডি কংগ্রেসে একটি বিল উত্থাপিত হয়েছে, এবং যেখানে দুটি বিল উত্থাপিত হয়েছে, এবং যেখানে এই আইসিসির বিরুদ্ধে আবার যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবে। পাল্টা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, তার নানা রকম কারণ রয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা যদি করিম খান অর্থাৎ প্রধান কৌশলী আইসিসির তিনি দেন, তাতে কি আসলে কোনো যায় আসে? দেখেন, যুক্তরাষ্ট্র নিজের স্বার্থে সবসময় কাজ করে। যখন আইসিসি প্রতিষ্ঠিত হয় তারা এরকে সমর্থন করে, কিন্তু সম্প্রতিকালে যখন আইসিসি রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে অভিযোগ আনলো, যুক্তরাষ্ট্র তখন বাহবা দিল, আইসিসির খুব ভক্ত হয়ে গেল। যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম। যখন আফগানিস্তানে আইসিসি এই মার্কিন সোলজারদের অত্যাচার এবং জেনোসাইড এইগুলো নিয়ে প্রশ্ন তুলতে লাগলো, তখন তারা খেপে। এটা যুক্তরাষ্ট্রের এটি মজ্জাগত বিষয়। তারা এবারে আইসিসি যেহেতু অত্যন্ত সাহসিকতার মধ্যে, তারা সত্যকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা করছে, যে যারা জেনোসাইড করেছে সেই তাদের বিরুদ্ধে তারা অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য তারা প্রস্তাব দিয়েছে। শুনেই আমেরিকা যুক্তরাষ্ট্র, যেহেতু নাতানিয়াহু, প্রাইম মিনিস্টার নাতানিয়াহু তাদের অত্যন্ত ঘনিষ্ঠ লোক, তাদের নিজেদের লোকের বিরুদ্ধে এরকম অভিযোগ এসেছে, তার ফলে তারা সাথে সাথে আইসিসি কে ধমক দিচ্ছে, থ্রেটেনিং দিচ্ছে, বলছে তাদের উপরে তারা স্যাংশন দেবে, আরো অনেক কিছু। এইগুলো যুক্তরাষ্ট্রের একটি ইনহেরেন্ট, আপনার কি বলবো, দৈন্যতা, এবং তারা নিজেদেরই সবচেয়ে বড় মনে করে। কোন ধরনের আপনার স্বদেশি বিদেশি আপনার আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে তারা নিজেদের মনে করে। তবে সুখের বিষয় এইসবের মধ্যেও কয়েকটি ইউরোপিয়ান কান্ট্রি, 3টি আমি যাবো, ওই আলোচনায় যাওয়ার আগে একটা স্পষ্ট বিষয় ডক্টর আব্দুল মোমেন আপনার কাছ থেকে শুনতে চাই, যে আইসিসি ধরেন দিয়েই দিল আজকে, এবং হয়তোবা দিয়েও দেবে, কিন্তু আন্তর্জাতিক অপরাধের আদালতের সদস্য তো যুক্তরাষ্ট্র নয়, এবং যুক্তরাষ্ট্র কি এটিকে আসলে তোয়াক্কা করে, বা ইসরায়েলের কি তাতে কোনো যায় আসে যে তাদেরকে গ্রেফতারি পরোয়ানা দিল? আসলে কি যায় আসে? দেখেন, যুক্তরাষ্ট্রের সদস্য নাই, শুনুন, তাদের দায়বদ্ধতা নাই একে অ্যারেস্ট করা। তবে অন্য কোথাও যেতে গেলে যারা আইসিসি সদস্য রাষ্ট্র, তাদের দায়বদ্ধতা আছে যে আইসিসি জাজমেন্টটা ইমপ্লিমেন্ট করার জন্য। সেই জন্যই তারা, আর তাছাড়া তো বদনাম, সেই সব কারণে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই কংগ্রেস আপনার নেতানিয়াহুকে তার দেশে দাওয়াত দিচ্ছে, সেইটা তার দেশের দাওয়াত দিতে পারে, কোনো অসুবিধা নেই। তবে আমরা যারা ন্যায়পরায়ণ, আমরা যারা মানবিকতায় বিশ্বাস করি, আমরা মনে করি আইসিসি হ্যাজ ডান অ্যান এক্সিলেন্ট জব এন্ড উই অ্যাপ্লড দেম। আমরা তাকে অসংখ্য বিভিন্ন বাংলাদেশের পক্ষ থেকে আজকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ পূর্ণ সমর্থন জানায় বিষয়টিকে, এবং এই যে হত্যাযজ্ঞ চলছে তাতে আইসিসির যে ভূমিকা, সেখানে পূর্ণ সমর্থন তারা জানাচ্ছে, এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবং বারবারই কিন্তু আমরা দেখছি প্রধানমন্ত্রীও আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে সব সময় ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছেন, এবং ইসরায়েলের এই হত্যাযজ্ঞের বিপক্ষে তার অবস্থান জানিয়েছেন। আমাদের সাথে মুন্সি ফয়েজ আহমেদ রয়েছেন, তার কাছ থেকেও একটু শুনে নিতে চাই। আমরা অবশ্যই আব্দুল মোমেন, আপনি যেটি বলছিলেন যে ইউরোপের 3টি দেশ এখানে তাদের সমর্থন জানিয়েছে, সেই আলোচনায় আসবো, তবে একটু পর। তার আগে এই আইসিসির যে
কর্মকাণ্ড, সেখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র গ্রেফতারি পরোয়ানা যে ইসরায়েলের উপর দেওয়া হচ্ছে তা নয়, ফিলিস্তিনি হামাসের বেশ কয়েকজন নেতার উপরও সেটি দেওয়া হবে, এমনটাই আমরা শুনতে পাচ্ছি। এবং সেই রায় দেশগুলোর মেনে নেওয়ার এক ধরনের মেনে নেওয়ার আমরা দেখেছি, না নেওয়ার রীতিও কিন্তু পূর্বে রয়েছে, ইতিহাস রয়েছে। এখন নরওয়ে বলেছে যে তারা গ্রেফতার করবে যদি আসে। এটি কি কথার কথা মনে হয় কিনা মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছে মনে হয়? এবং গ্রেফতারের আসলে কোনো ইতিহাস রয়েছে কিনা এরকম? গ্রেফতারের ইতিহাস যে নাই একেবারে তা তো নয়। আগেও এরকম আইসিসি এরিয়াতে গ্রেফতার করা হয়েছে অন্যান্য দেশের বিভিন্ন নেতাকে, তবে সম্প্রতি সেরকম কিছু ঘটেনি। কিছু কিছু গ্রেফতারি পরোয়ানা আছে যেগুলো এখন পর্যন্ত কার্যকর হয়নি, যেমন সুদানের নেতার কথা বলা হয়েছে, তার বিরুদ্ধে আইসিসি এরকম ইয়ে করেছিল। এরকম আরও আছে যেখানে ইয়ে করা হয়নি। তো দু একটি কথা এখানে খুব জরুরি আমি মনে করি যে ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে যে এই জেনোসাইডের ইয়েটা কিন্তু সবার বিরুদ্ধে নয় অভিযোগ। এখানে আইসিসি বিভিন্ন অভিযোগে ইয়ে করতে পারে, আন্তর্জাতিক যে কোনো ক্রাইমের এগেনস্টে, ক্রাইমের কারণে যে কোনো লোকের এগেনস্টে ওয়ারেন্ট ইস্যু করতে পারে। সেখানে কি মূলত কোন কোন, যেমন একটা হচ্ছে যে মানবিকতার বিরুদ্ধে যদি কোনো রকমের অপরাধ করা হয়, তারপরে যুদ্ধাপরাধ করা হয় এবং জেনোসাইড জাতীয় ইয়ে করা হয়, তো সেইটা যদি এগুলো যদি হয় তাহলে নিশ্চয়ই তারা এ করতে পারে। এবং এখানে বরং এখানে যেমন ইয়েদের কথা বলা হচ্ছে, হামাসের কথা বলা হচ্ছে, সেরকম ইসরায়েলের নেতানিয়াহুর কথা বলা হচ্ছে। এই একসাথে দুটো উচ্চারণ করাতে অনেকেই হয়তো তাদের দুই পক্ষের দোষগুলো কে এক মাপে দেখবে, কিন্তু এটা কিন্তু আমি মনে করি যে এটা একদম ঠিক না। হয়তো বা আইসিসি ব্যালেন্স করবার জন্য একসাথে এইগুলো ঘোষণা করেছে, তারপরেও তো ব্যালেন্স হলো না, তারপরেও তো অনেকে তারা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে মনে করে, সেটা তো স্যার বললেন। তো সেই কারণে তো হয়তো নানান সমস্যা তৈরি হবে। কিন্তু যদি আজকে এটা ইস্যু হয় তো সেটা একটা বিরাট একটা উদাহরণ হয়ে থাকবে। তারপরেও আমি বলি যে ইয়ের বিরুদ্ধে কি বলে ফিলিস্তিনের বিরুদ্ধে, গাজার লোকজনের বিরুদ্ধে সেই 76 বছর ধরে তাদের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চলছে। তো সুতরাং সেইটা হঠাৎ একদিন হামাস সেটার উত্তর দিতে পেরেছে, বহুদিন ধরে তারা চেষ্টা করে একদিন সেটার উত্তর দিতে পেরেছে, তার জন্যই তাদেরকে বিশাল দোষী সাব্যস্ত করা হচ্ছে। অথচ এই যারা 76 বছর ধরে একটা জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য গণহত্যা চালাচ্ছে, 36,000 নারী শিশু সহ 36,000 মানুষকে মেরে ফেলার বিচার কোনো রাষ্ট্রই চাইছে না, আইসিসি চাইছে কিছুটা। আব্দুল মোমেন, আমরা দেখতে পাচ্ছি যে আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে আমাদের অবস্থান জানিয়েছি এবং এখনও জানাচ্ছি, আপনি যেটিকে একেবারেই সঠিক বলছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে না। এই ক্ষেত্রে বাংলাদেশ তার স্পষ্ট বক্তব্য দিয়েছে। অনেক রাষ্ট্রকেই দেখেছি যে তারা এই ক্ষেত্রে স্পষ্ট বক্তব্য দিতে পিছপা হয়েছে। বাংলাদেশের এই অবস্থান কোনোভাবে আমাদেরকে কূটনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে কিনা? এটা কি আমাকে বললেন? জি জি, আপনাকে বলেছি। আচ্ছা, না, আমি মনে করি যে আমাদের প্রিন্সিপাল পজিশন হচ্ছে ন্যায় বিচারের সপক্ষে, নির্যাতিত মানুষের সপক্ষে। আমাদের জাতির জন্য আপনার এই বাংলাদেশ সৃষ্টির থেকে সবসময় অন্যায়, অবিচার এবং যারা নির্যাতন করে তাদের বিরুদ্ধে সোচ্চার। এবং আমি খুব নিজেকে গর্বিত বোধ করি যে আমরা এখনো সেই পজিশনে আছি, যেখানে মানুষ অত্যাচারিত হচ্ছে তাদের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে আমরা। আমার মনে হয় এটা যেহেতু আমাদের প্রিন্সিপাল পজিশন, সেই জন্য আমাদের খুব বড় রকমের দুশ্চিন্তার কোনো কারণ নেই। কারণ অন্যান্য দেশ যারা একপেশি চিন্তা ভাবনা করে, তারা কিন্তু প্রিন্সিপাল পজিশন হলে পরে যথেষ্ট সম্মান দেয়। আর আমরা একটা সম্মানীয় অবস্থায় আছি বলে যে আমরা শুধু মুখে বলি না, উই এনফোর্স এই যে অন্যায়ের বিরুদ্ধে। আমরা অ্যাপাথিটির বিরুদ্ধে চিৎকার দিয়েছি। সুতরাং আমার মনে হয় না যে এইগুলো আপনার দর্তব্য নয় যে আমাদের খুব অসুবিধা হবে কিনা। ক্ষণিকের জন্য কোন রকমের চাপ হতে পারে, কিন্তু ইন দ্য লং রান উই উইল বি দ্য উইনার। আমি সেই সাথে বলি যে আমেরিকা যে পথ ধরেছে, ইসরায়েল যে পথ ধরেছে, ইসরায়েলের বিরোধী দল বলছে যে প্যালেস্টাইনকে এখনই রিকগনাইজ করবে, আমেরিকা যে পথ ধরেছে
তারা বুঝবে তারা ভুল পথ ধরেছে। আমি মনে করি তাদের এখন শুধরানোর সময় এসেছে। মাঝখানে আমরা দেখছিলাম যে ইসরায়েল কিছু আমেরিকা ইসরায়েলের বিপক্ষে বিশেষ করে ভোটকে কেন্দ্র করে কিছুটা নমনীয় অবস্থানে যাচ্ছিল এবং অনেকে বলছিলেন যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কথাও এই মুহূর্তে শুনছেন না। মুন্সি ফয়েজ আহমেদ, তেমনটা কি মনে হয় আপনার? মুষ্টি মনে হয় সেগুলো কিছুটা আপনার এই যে বলার জন্য পাবলিক সিম্প্যাথি নেওয়ার জন্য, কারণ আমেরিকার ভিতরেই জনগণ কিন্তু আমেরিকা খুব খবর রাখেন পায়, এবং এই টোটাল আপনার স্যাংশন অন মিডিয়া যেমন আল জাজিরা বন্ধ, আরটি বন্ধ, সবই এখন বন্ধ। এই অবস্থা অনেক লোকে জানেন, এবং ইউরোপেও দেখে আমি খুব তাজ্জুব হলাম। আমি গিয়েছিলাম অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা দিতে, সেইখানে সিভিলিয়ান অ্যাডমিনিস্ট্রেশনও বললেন তাদের উপরে আপনার আদেশ এসেছে যারা ইসরায়েলের সপক্ষ আমার সেমিনারে কেউ থাকতে পারবে, পুলিশ টুলিশ নাই, এই অ্যাডমিনিস্ট্রেশন নাই, এই হলো আপনার ওদের দুমুখন্য। যাই হোক, যেটা আমি বলছিলাম যে এই যে মাঝখানে বললো রাফা আক্রমণ করলে তারা অস্ত্র বন্ধ করে দিবে, অস্ত্র তো বন্ধ হয় নাই, তাদের অস্ত্রই সেখানে জেনোসাইড হচ্ছে, এবং দি গভর্নমেন্ট নোজ ইট, ইয়েট দ্যাট পারসন। উদ্দেশ্যটা কি আপনার ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। জি, মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছ থেকে একটু শুনে নিতে চাই, তারপর আমরা বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে আপনার কাছ থেকে একটু শুনে নেই যে আসলেই কি যুক্তরাষ্ট্রের বক্তব্য শুনছে না ইসরায়েল, নাকি এটি মানুষের ভুল বোঝা? এটা অনেক ক্ষেত্রে হয়তো শোনে না, কিন্তু শেষ পর্যন্ত যখন শুনছে না তখন যুক্তরাষ্ট্র কি করছে? তো তার মানে মনে হচ্ছে না কি যে তারা না শুনলেও তারা এক ধরনের ইম্পিউনিটি এনজয় করে। সুতরাং তারা জানে যে আমরা না শুনলে মার্কিন যুক্তরাষ্ট্র সেরকম কিছু মিন করে না, তারা বলার জন্য বলে, কিন্তু আমরা আমাদের মতন করে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় আমাদেরকে সমর্থন দিবে, যেরকম আগেও দিয়েছে। কারণ যা এমন কোনো পাপ কাজ করেনি, এমন কোনো পাপ কাজ নাই যেটা ইসরায়েল করে নাই, তারপরেও তো মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমাগত তাদেরকে সমর্থন করে যাচ্ছে। তো সুতরাং ওইটা মনে করার কোনো কারণ নেই। কারণ এই রাফার কথা বলছে, তারা রাফায় যদি আক্রমণ করে, রাফা কি, তারা তো পশ্চিম তীরে এবং অন্যান্য সবখানেই তো তারা মানুষ হত্যা করে যাচ্ছে, গণহত্যা চালিয়ে যাচ্ছে। রাফা ছোট্ট একটু জায়গাকে চিন্তা করে তারা এই হুকুম দেয় কেন? তারা এর আগে মার্কিন প্রেসিডেন্ট কি বলেছেন, এক সময় বলেছিলেন যে আমরা ইসরায়েলকে বলেছি সিভিলিয়ান ক্যাজুয়ালিটি যাতে কম হয় একটু দেখবা। এইটা কোনো কথা হলো? যেখানে গণহারে গণহত্যা হচ্ছে সেখানে এই ধরনের কথা বলে তারা পার পেয়ে যেতে চায়। তাদের মুখোশ খুলে গেছে বারবার, এবারও আবার নতুন করে খোলার প্রয়োজন পড়ে না। তাদের লোকে চেনে তাদেরকে, মার্কিন যুক্তরাষ্ট্রকেও চেনে, ইসরায়েলকেও চেনে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য যে মিত্ররা আছে তাদেরকেও সবাই চিনে। কিন্তু কথা হলো যে তাদের যেহেতু অর্থ বল আছে, তাদের অন্যান্য অস্ত্র বল আছে, সেই জন্য তারা ইচ্ছা মতো মানুষ খুন করে পার পেয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের স্যার বলছিলেন আফগানিস্তানে যখন তাদের সৈন্যদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য করা হলো, তখন তারা বললো যে এটা আমাদের উপর হয় না, আমরা ওই আইসিসির মানি না। তারপরে কি হলো, কিন্তু যখন ওই যেটা বললেন যে পুতিনের বিরুদ্ধে যখন তারা ঘোষণা করলো, তখন কিন্তু খুব খুশি, তারা তালি দিল এবং হাততালি দিল এবং নৃত্য করলো। কিন্তু যখন আবার তাদের গায়ে ফেরত আসলো, নেতানিয়াহু এত বড় দোষ করছে সে, তারপরে তার বিরুদ্ধে যখন করার কথা হয় তখন আবার তারা নেতানিয়াহুর পক্ষে যায়। সুতরাং তাদের কথার কোথায়, তাদের দ্বিচারিতার দ্বিমুখিতার তো কোনো শেষ নাই।